প্রাথমিকের শিক্ষক পদে ৪৬,০০০ প্রার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর সাথে আপিল বিভাগ আরও ৩টি ডাইরেকশন দিয়েছেন। ১ নম্বর ডাইরেকশন হচ্ছে যে ১৫১ জন রিটকারী আছেন তাদেরকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। ২ নম্বর ডাইরেকশন হচ্ছে ৪৬,০০০ পরীক্ষার্থীর ফল পুনরায় ৯৩/৭ অর্থাৎ ৯৩% মেধায় ফল প্রকাশ করতে হবে। তৃতীয় ডাইরেকশন হচ্ছে ইতিমধ্যে যে ৬,০০০ নিয়োগ চাকরি প্রার্থী নিয়োগ দিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে তাদের নিয়োগ বহাল থাকবে, এরকম একটি রায় আজকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এর ফলে, এই রায়ের ফলে কি হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানি যে ২০২৩ সালে প্রাথমিক তৃতীয় ধাপের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে একটি মামলা চলমান ছিল। সেখানে হাইকোর্ট প্রথমত যারা রিটকারী ছিলেন তাদের পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে সরকার আপিল বিভাগে যাওয়ার পর আজকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানির পর এই রায়টি দেন। তো আমরা এই বিস্তারিত দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। এখানে আমরা ২০২৩ সালের যে নিয়োগ, সেই নিয়োগ অর্থাৎ তৃতীয় ধাপের নিয়োগ, সেই নিয়োগ নিয়ে আমরা কথা বলছিলাম যে এখানে কি হতে পারে। যেহেতু এটা বিচারাধীন ছিল, সাবজুডাইস বিষয় ছিল, আজকে সেটা মহামান্য আপিল বিভাগ চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিয়েছেন। তো চূড়ান্তভাবে নিষ্পত্তি করার পর এখন বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে। এর ভিতরে কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় দেখতে পেয়েছি যে ১৫১ জন কি ঢালাওভাবে নিয়োগ পাবেন কিনা, তাহলে তো আরও অনেকেই এরকম রিট করবেন। তবে এইখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে মাননীয় প্রধান বিচারপতি একটি ইনস্ট্রাকশন দিয়েছেন, অর্থাৎ ১৫১ জন ঢালাওভাবে নিয়োগ পাবেন না। আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, যেটা অনেকেই ভয় পাচ্ছে, সেটা আদালত স্পষ্ট ডিরেকশন দিয়ে দিয়েছেন যে ৬,৫৩১ জন খুব সম্ভবত, অর্থাৎ আগে যারা নিয়োগ পেয়েছেন তৃতীয় ধাপে, তাদের সেই নিয়োগটি বাতিল হবে না এবং যে ৪৬,০০০ নতুন করে ফল প্রকাশ করা হবে সেটা বিদ্যমান বিধি মেনে, অর্থাৎ আইনি প্রক্রিয়ার মধ্য থেকেই হবে। তো আমরা একটু শুরুতেই আমরা ওই ১৫১ জনের বিষয়টি নিয়ে আলোচনা করব একটু বিস্তারিত। তবে আমরা শুরুতে যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর একটু বিস্তারিতটা একটু দেখে আসি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ ২০২৩ সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঐতিহাসিক রায়। ৪৬,০০০ প্রার্থীর ফল পুনর্মূল্যায়ন এবং পুনঃপ্রকাশ, মেধার ভিত্তিতে নতুন ফল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ রায় দিয়েছেন যে ২০২৩ সালের সার্কুলার অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪৬,১৯৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা উত্তীর্ণ চূড়ান্ত ফলাফলের আগে ৮৪% কোঠার পরিবর্তে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নতুন করে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে হবে। ৯৩% মেধার প্রয়োগ। জুলাই বিপ্লব পরবর্তী সুপ্রিম কোর্টের কথা সংস্কার সংক্রান্ত মামলার সিপি নাম্বার ২৫১৬/২০২৪ এর ঐতিহাসিক রায়ের আলোকে ৯৩% মেধার ভিত্তিতে এই ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে। এখানে আমি একটু কথা বলে রাখি, আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ যদি কোনো একটি রায় প্রকাশ করেন তাহলে সেটা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এখন এইখানে আইনি ব্যাখ্যা যেটা, যদি আমি আইনের একজন ছাত্র, ছোটোখাটো একজন ছাত্র, অত বড় ছাত্র না, এইখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় বিষয়টি ক্লিয়ার করেছেন এবং রিটকারীদের পক্ষের আইনজীবী জনাব তাজুল ইসলাম, বিজ্ঞ আইনজীবী, তিনিও বিষয়টি পরিষ্কার করেছেন, অর্থাৎ আইনি ব্যাখ্যা ওখানে তারা বলেছেন। তো আমি সে আইনি ব্যাখ্যা দেওয়ারও যোগ্যতা আমার নেই। শুধুমাত্র এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং এটা আপিল বিভাগ থেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, এখন এটা আর আইনগতভাবে এটা এখন কার্যকর করতেই হবে এবং সেক্ষেত্রে আমার বিশ্বাস যেটা শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। রিটকারী ১৫১ জনের নিয়োগের জটিলতা এবং শর্ত, যেটা নিয়ে আমরা বলেছিলাম যে এই ১৫১ জন কি ঢালাওভাবে নিয়োগ পাবেন কি না, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। ইতিমধ্যে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত, চাকরি বহাল। এই মামলা চলাকালীন সময় ইতিমধ্যে কোঠা পদ্ধতিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষকের চাকরি মানবিক ও কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচারের স্বার্থে বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। তাদের চাকরি বাতিল করা হলে প্রশাসনিক বড় বিশৃঙ্খলা তৈরি হবে বিধায় আদালত এই সিদ্ধান্ত নেন। নতুন মামলার সুযোগ এবং আইনি প্রভাব, নতুন মামলার সুযোগ বন্ধ। রিটকারীদের আইনজীবী তাইজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন যে এই রায়ের পর নতুন করে আর কোনো মামলা
কোডে নিয়োগ পাওয়ার আইনি সুযোগ নেই। এই রায়টি সুনির্দিষ্টভাবে বিচারাধীন মামলার ক্ষেত্রে এবং ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে। সেই বিষয়গুলো ইতিমধ্যে চূড়ান্ত কনক্লুডেড হয়ে গেছে, সেগুলো চূড়ান্ত বলেই গণ্য হবে। কোঠা বাতিল এবং মেধার জয় এই রায়ের মাধ্যমে বাংলাদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের বিতর্কিত কোটা পদ্ধতি আনুষ্ঠানিকভাবে বাতিল হলো এবং সুপ্রিম কোর্টের নতুন মেধাভিত্তিক রায় প্রতিষ্ঠিত হলো। সরকারের নীতি নির্ধারকদের ভূমিকা, সরকার উচ্চ পর্যায়ের নির্দেশনা, মামলার চূড়ান্ত শুনানির পূর্বে সরকারের নীতি নির্ধারক তথা শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সংশ্লিষ্ট সচিবের সাথে কথা বলে সরকার পক্ষ থেকে প্রপার ইনস্ট্রাকশন বা সঠিক নির্দেশনা নিয়ে অ্যাটর্নি জেনারেল আদালতে সাবমিশন পেশ করেন বা তার বিষয়গুলো উপস্থাপন করেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে রিটকারী 151 জনের নিয়োগের জটিলতা এবং শর্ত। আইন অনুযায়ী নিয়োগের নির্দেশ, আদালত এই মামলায় 151 জন রিটকারী আগামী 60 দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার পূর্ববর্তী নির্দেশ বহাল রেখেছেন। তবে এটি ঢালাও নিয়োগ নয়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল স্পষ্ট করেছেন যে রিটকারী 151 জন প্রার্থী সরাসরি বা ঢালাওভাবে চাকরি পাবেন না। আদালতের এই নির্দেশটি ইন অ্যাকর্ডেন্স উইথ ল বা আইন অনুযায়ী কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। তো এই মামলাটার যখন চূড়ান্ত শুনানি যখন হয়, আজকে চূড়ান্ত শুনানির সময় আরও গত সপ্তাহে আরও 2-3 দিন আগে যখন চূড়ান্ত শুনানি হয়, চূড়ান্ত শুনানির এক পর্যায়ে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় তিনি শুনানির এক পর্যায়ে আমি ওনার বক্তব্যটা একটু কোট করে বলি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আমি মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা চলাকালীন ওই 151 জন রিট আবেদনকারীর চূড়ান্ত ফলাফল শীট দেখাই। আমি আদালতকে বলেছি 151 জনের মধ্যে যদি আমরা মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করি তাহলে মাত্র 17 জন কোয়ালিফাই উত্তীর্ণ হন। রুহুল কুদ্দুস কাজল বলেন, আমার এই বক্তব্যের পর মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমরা যে আদেশটি দিচ্ছি সেটি হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অর্থাৎ আইন অনুযায়ী কেউ যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন ওই 151 জনের মধ্যে, তবে তাদের ক্ষেত্রে আপিল বিভাগের আজকের এই আদেশটি কার্যকর হবে। মামলাটি নিয়ে সরকার উচ্চ পর্যায় থেকে পাওয়া নির্দেশনার কথা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল কাজল বলেন, আমি এই মামলার চূড়ান্ত শুনানির পূর্বে সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেছি। মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলন এমপি, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি এবং মন্ত্রণালয় সচিবের সাথে কথা বলে সরকারের পক্ষ থেকে আমি প্রপার ইনস্ট্রাকশন বা নির্দেশনা নিয়ে আদালতে গিয়েছিলাম। এখন তাহলে বিষয়টা হলো যেটা আমরা এই নিউজটা বিডি নিউজ 24 থেকে আমরা দেখিয়েছি, আপনারা একটু এটা দেখে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে যে তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারলাম যে 151 জনের যে নিয়োগ সেই নিয়োগটি ঢালাওভাবে হবে না, অর্থাৎ 151 জন ঢালাওভাবে নিয়োগ পাবেন না। যেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি মহোদয়গণ স্পষ্ট করে দিয়েছেন, এটাকে আইনের ভাষা বলা হয় ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অর্থাৎ যে 151 জনকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের মধ্যে যোগ্য যারা থাকবেন তাদেরকে আগামী 60 দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে নিয়োগ দেওয়া হবে, যেটা মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় আদালতের দৃষ্টি আকর্ষণ করার সময় তিনি দেখিয়েছেন যে 17 জন উত্তীর্ণ হয়েছে। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি ওই 151 জনের মধ্যে 17 জন নিয়োগপ্রাপ্ত হবে এবং এর মধ্যে যদি অন্য কেউ যখন ফল প্রকাশ করা হবে, মধ্য কথা হচ্ছে যখন 93% মেধার ভিত্তিতে ফল প্রকাশ করা হবে ওই 51 জন সহ বাকি যারা আছেন অন্তর্ভুক্ত হবে, তারা সবাই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 151 জনের মধ্যে সবাই ঢালাওভাবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আরও বুঝতে যদি আপনাদের সমস্যা হয় বা যদি কোথাও অস্পষ্টতা থাকে বা আমার যদি বোঝার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাকি যেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ইতিমধ্যে যারা যোগদান করেছেন 6500 জনের মতো, তো তাদের ওই নিয়োগটি বাতিল হবে না। তো সুতরাং তারা 6531 জন, হ্যাঁ। তো সুতরাং এটা মহামান্য আপিল বিভাগ একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, কারণ এখানে তো প্রায় 84% কোটা ছিল। তাহলে আমরা ধরে নিতে পারি যে বাকি যে 16% আছেন তাদের চাকরিটা থাকবে, কারণ তারা তো মেধার ভিত্তিতেই আসবেন। 16% মাত্র। এখন 16% বেড়ে যখন 93% যখন হবে তখন স্বাভাবিকভাবে কোঠায় 84% কোঠায় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন অনেকেই মেধা তালিকায় বা চাকরিতে আসতে পারতেন না। তো সেই হিসেবে তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার কথা ছিল বা তারা তো তাহলে চূড়ান্ত ফলাফলে আসতেন না।
93% যদি মেধায় যদি দেওয়া হতো। যাক, সেক্ষেত্রে এটি সর্বোচ্চ আদালতের রায়। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনাদের মত থাকতে পারে, আপনাদের মতামত থাকতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা আছে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন এটা মানতেই হবে। যেহেতু আইনি সমস্ত তর্ক বিতর্ক বা আইনি যে যুক্তিতর্ক সেটা উপস্থাপন শেষে মহামান্য আপিল বিভাগের চূড়ান্ত রায় দিয়েছেন। তো ফলশ্রুতিতে আমি সবসময় একটা কথা বলি, সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে সর্বশক্তিমান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যার রিজিক যেখানে লিখে রেখেছে তার রিজিক সেখানে হবে, সেটা যেভাবেই হোক। এটা সর্বশক্তিমান রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন, এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের বেলায় একই কথা বলবো আমি, যে স্রষ্টা, আপনাদের স্রষ্টা, আপনারা যে স্রষ্টাকে বিশ্বাস করেন, কোথাও না কোথাও আপনার রিজিকের ব্যবস্থা তিনি রেখেছেন। তাহলে দেখেন ফলশ্রুতিতে দেখুন এই মামলায় 6531 জন, সেখানে মাত্র 84 মানে 16% মেধায় গিয়েছেন, অর্থাৎ বাকি 84% কোঠায়। তাহলে কোঠা থাকবে 7%। তাহলে এই 84% থেকে আমরা যদি 7% যদি বাদ দিই তাহলে মানে কতটুকু থাকে চিন্তা করে দেখতে পারছেন? অর্থাৎ 84 জন থেকে আমরা মানে 100 জন থেকে আমরা যদি 7 জন রাখি তাহলে 84 জন থেকে আমরা মোটামুটি ওটাকে 100 ধরে নিতে পারি। তাহলে কতজন থাকবে? মাত্র 7 জন, আর 6 জন থাকবে। তাহলে সেই জায়গাটাতে মহামান্য আপিল বিভাগ বিবেচনা করেছেন এবং নিতান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নিয়োগটি বহাল রাখার নির্দেশ দিয়েছেন। আবার দেখেন, যারা হতাশ হয়ে পড়েছিলেন কোনো না কোনোভাবে, যে তারা ভেবেছিলেন যে এটাই তাদের জীবনের শেষ পরীক্ষা ছিল, ভালো ফল করেছিলেন কিন্তু ফল আসেনি, কারণ আসার কথাও না, কারণ 16% মেধা আর 84% কোঠা, কি এক বিষ বাষ্প, কি এক অভিশাপ আমাদের চাকরি প্রার্থীদেরকে ঘিরে ধরেছিল। তো সেখানে ইনশাল্লাহ 16% তো আছে, এখন সেটা বেড়ে 97% হবে ইনশাল্লাহ। অনেকেরই রিজিকের ব্যবস্থা বা সর্বশক্তিমান রাব্বুল আলামিন বা স্রষ্টা করে দিয়েছেন। দিন শেষে আমরা সবাই মিলে ভালো থাকব, সবাই মিলে মানে এই যে সর্বশক্তিমান রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে সাবমিশন, যেটা বা সর্বশক্তিমান রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে নিবেদন, সেই নিবেদনটা আমরা প্রকাশ করব। এখন এর একটি ইফেক্ট যে চলমান যে প্রাথমিকের যে নিয়োগ আছে সেই নিয়োগগুলোতে প্রভাব পড়বে, যেহেতু ওই নিয়োগটা আগের এবং ওটি যেহেতু আদালতের স্পষ্ট আদেশ, সুতরাং ওইটা বাস্তবায়নের পরে 2025-এর যে নিয়োগ আছে খুব সম্ভবত ওইখানে, তো যেহেতু ওইটাকে যদি কার্যকর করা হয় তাহলে পদ সংখ্যাও কমে যাবে। তো সব কিছু মিলিয়ে প্রাথমিকের এই নিয়োগগুলো, সামনের নিয়োগগুলো মনে হয় একটু পিছিয়ে গেল। তো যাক, তারপরেও এই যে ঘটনা, আশা রাখবেন সবসময়, বিশ্বাস রাখবেন নিজের প্রতি, বিশ্বাস রাখবেন স্রষ্টার প্রতি, ভালো কিছু সবসময় হবে। এবং আমরা সবসময় এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি, মানবিক দৃষ্টিকোণ থেকেও বলার চেষ্টা করেছি, আইনি দৃষ্টিকোণ থেকেও বলার চেষ্টা করেছি। তো সব কিছু মিলিয়ে ওইখানে ওই সময়টাতে সরকারের, অর্থাৎ যারা ছিলেন তাদেরও একটু ভুল ছিল, কারণ তাদেরও বোঝা উচিত ছিল বা তারা হয়তো বুঝতে চাননি যে সুপ্রিম কোর্টের একদম সহজ কথা, আমাদের সংবিধান হলো সর্বোচ্চ আইন এবং আমাদের সুপ্রিম কোর্ট হলেন সংবিধানের ব্যাখ্যাকারী। সেই আমাদের সংবিধানেই বলা আছে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা আছে। তো যেহেতু যে সময়টাতে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগ 93-7 রায়টা দিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে থেকে ওইটি কার্যকর হয়ে গিয়েছিল। তো তাহলে তখন তাদের উচিত ছিল ওই নিয়োগটিকে আপাতত স্থগিত রেখে বিধিটা পরিবর্তন করে নতুন বিধিতেই নিয়োগটা নেওয়ার, ঠিক ওই সময়টা থেকে, কিন্তু তারা সেটা করেননি, করার সুযোগ ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে এখন আপনারা সামনের দিকে যারা প্রাইমারিতে প্রস্তুতি নেবেন আপনারা একটু পিছিয়ে গেলেন, সময়ের দিক থেকে একটু পিছিয়ে গেলেন, পদ সংখ্যার দিক থেকে একটু পিছিয়ে গেলেন, একটু সময় লাগবে। তবে আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করতে খুব একটা বেশি সময় লাগবে না। যারা এখন পর্যন্ত আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করেননি, পাঠঘরকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। তো সব কিছু মিলিয়ে রিজিক সর্বশক্তিমান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, তার কাছে সবারই শুকরিয়া। আমাদের যারা একটু পিছিয়ে পড়েছেন, অর্থাৎ আগামী দিনে চাকরি করবেন, তারাও শুকরিয়া প্রকাশ করুন। ইনশাল্লাহ সর্বশক্তিমান রাব্বুল আলামিন আপনাদের জন্য এর থেকে আরও ভালো কিছু রাখবেন। কারণ আমি এরকম একটি লেখা পড়েছি, যে কোথায় ঠিক পড়েছি আমি বলতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে সর্বশক্তিমান রাব্বুল আলামিন যদি আপনার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন, তিনি তার থেকেও ভালো কোনো কিছু আপনাকে দেন। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।